আমি সৌদি আরবে যাওয়ার ওই টাকাটা আমার বাবা আমার আপন চাচাতো ভাইদের থেকে কিছু টাকা নিয়েছিল। ইভেন আমার ২ মামা আছে, মামা থেকে লোন করে এই টাকাটা দিয়েছিল। আমি ওখানে ১০ বছর ছিলাম। আমি ওখানে প্রোডাকশনে কাজ করতাম তো 50-50 তে। আমি কোনো মাসে ১,০০,০০০ টাকা, কোনো মাসে ১,৫০,০০০ টাকা, মানে নিচে আমার আর্নিং ছিল ১,০০,০০০ টাকার মতো আমার। আমি আনুমানিক মানে যেটা আমার ব্যাংক স্টেটমেন্ট, ইভেন আমার চেকের থেকে তারা টাকা বের করছে এবং ডিজিটাল মাধ্যমে বিকাশে এবং হাতে পাঠিয়েছি সর্বমোট ১,২০,০০,০০০ টাকা। এই টাকাটা আমার নিজের সেভিংস এর জন্য আমার আর্ন করছি। আমি কষ্ট উপার্জিত টাকা আমি যাতে বাংলাদেশে আসে সচ্ছলভাবে চলতে পারি ফ্যামিলি নিয়ে, আমার নিজের ক্যারিয়ারের জন্য আমি টাকাগুলো আর্ন করে পাঠিয়েছি। পরিবারে আমি যখন সৌদি আরবে যাই তখন আসা অবধি পর্যন্ত আমি কোনো বিয়ে করিনি। তো আমার বাবা ইভেন আমার মা ছিল। তারা মূলত আমার বাবা পুরান ঢাকার নানা বিরিয়ানির বাবুর্চি। আমার বাবা এখনো মাসে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা আর্ন করে। তখনও সে আর্ন করতো। আমার যেটা বয়স আছে, আমার বোন মাত্র ৬,০০০ টাকা করে সংসারিক খরচ, যেটা আমি এখন এই ফ্ল্যাটে আছে, এই ফ্ল্যাটে তখন তারা থাকতো, কোনো ভাড়া কারেন্ট বিল কিছুই তাদের লাগতো না, শুধু ৬,০০০ টাকা সংসারিক খরচ লাগতো। যেন আমার বাবা মাসে ৩০,০০০ টাকাও আর্নিং করতো। তো ৩৬,০০০ টাকার মতো একজন দুইটা মানুষ, বয়স্ক মানুষ, এত টাকা লাগতো না। মূলত আমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। আমার মা বেশিরভাগই সময় অসুস্থ থাকতো, সে ব্যাংকের ব্যাপারে একেবারে অজ্ঞ ছিল। তার বিদায় আমার বোন বিয়ের আগ পর্যন্ত থেকে নেয় বিয়ের পরে পর্যন্ত আমার বোন, যে বড় বোন রেহানা আক্তার ও তার হাজবেন্ড শাহেদ আলী, তারাই এই ব্যাংকের স্টেটমেন্ট দেখভাল করতো। জি, মূলত তারা চেক চেক দিয়ে, ইভেন চেকের মধ্যেও তাদের সিগনেচার আছে, মানে আম্মা সিগনেচার করে দিত। সম্পূর্ণ লেখাটা, টাকা উঠাতেন যে সম্পূর্ণ টাকাটা তারা টাকা উঠাতো, ইভেন কার্ডও তাদের কাছে ছিল। আমি যখন ২০১৮ লাস্টে এসে পড়ি, করোনার মধ্যে ফেসে যাওয়ার পর আমি যেতে পারি না, তখন তাদেরকে আমি বলি যে আমি ১০ বছরে আমার কষ্ট উপার্জিত আর্নিং করেছি, যে টাকাটা তোমরা আমাকে হিসাব বুঝিয়ে দাও। তারা পরপর দিচ্ছি বলে অনেক সময় পার করে দেয়। ইভেন আমাদের ঘরোয়া একটা বিচার সালিসির মাধ্যমে বসা হয়, ওখানে বসার পরে তারা এটাতে মানে কোনো হয় না, ওখানে লিখিয়ে দিয়েছিল আমার বোন ৯২ লক্ষ টাকা আমি খরচ করেছি। এখানে আমার একজন দূরের সম্পর্কিত আমার মামা হয়, উনি একজন দারোগা মাদারীপুরের। আমার একজন ফ্রেন্ড ছিল, আমরা একসাথে সৌদি আরব ছিলাম। আমার বড় দুলাভাই, ফ্যামিলির সব মানুষই ওখানে ছিল। তারা সে আমার বোন লিখে দিয়েছে ৯২ লক্ষটা আমি খরচ করেছি। কি কি পারপাসে সে সাদা কাগজে লিখে দিয়েছে। ইভেন তারপরে যখন আমি বলি আমি এই হিসাব মানি না, আমাকে কিভাবে কিভাবে কি কিনে দিয়েছো, আমাকে সম্পূর্ণ ডিটেল বলে দাও, তারপর থেকে হয় অমানবিক আমার উপরে অত্যাচার শুরু হয়। পরপর আমার বাসায় এসে ৪ বার হামলা করে, যেটা নিয়ে আমি বংশাল থানায় ৩ বার জিটিও, ১ বার অভিযোগ করেছি। ইভেন সেপ্টেম্বর মাসের ২০২৫-এর ১১ তারিখে তাদের উপরে মামলা হয়। মামলা হওয়ার পর ৮ দিন তারা বাসায় ছিল। আমার যিনি আয়ুষ ছিলেন পলাশ, তিনি তাদের অ্যারেস্ট করে নেই, বলতেছে যে আমরা তাকে বাসায় পাইনি, অথচ মহল্লার মানুষ সবাই বলতেছে তারা এলাকায় আছে। আমার বোনের হাজবেন্ড বাসায় ছিল। তারা ১৮ সেপ্টেম্বরে ১০ জন লয়ার নিয়ে তারা জামিন নেয়। জামিন নেওয়ার পরে তারপরে ওখান থেকে আবার জামিন নেওয়ার পর বের হওয়ার পর এটা নিয়ে আবার ডিবি অফিসেও একটা ফরওয়ার্ড করা হয় এই অভিযোগটা। ডিবির যে চিফ স্যার আছেন তিনি ফরওয়ার্ড করেছে। ডিবির যে লালবাগের ডিসি স্যার আছেন মুস্তাক সরকার স্যার, আমার কাছে এখানে কাগজ আছে। তাদের প্রথমত ১৯ তারিখে একবার ডাকানো হয়, একবার ৩০ তারিখে ডাকানো হয়, ইভেন আবার এই মাসের ডিসেম্বরের ১ তারিখেও ডাকানো হয়। কিন্তু তারা এখন বলতেছে যে যাবে না, তারা যাবে না বলে এখন তারপরে প্রথম যখন আমাকে ১২ তারিখে আমি যখন অভিযোগটা দেই, তারা এটা টের পায়। টের পেয়ে আবার ১৩ তারিখ, ১৩ অক্টোবর আমার বাসায় আবার রাত্রে ১টা ৫-এ হামলা করে। ১১ জন লয়ার নিয়ে তারা জামিন নেয়, মানে বড় এমপি মিনিস্টাররা যারা হয় তাদের ক্ষেত্রে ১১ জন বা ১০ জন লয়ার দ্বারা হয়। তার ক্ষেত্রে ১০ জন লয়ার, মানে তার কাছে এখন টাকা আছে, সে প্রভাবশালী। এখন প্রভাবশালীদের দিয়ে হয়তো ফোন করা, এর জন্য থানা থেকে কোনো তাকে অ্যারেস্টও করা হচ্ছে না, কিছু করা হচ্ছে। ইভেন শুধু থানায় না, আমি আর্মি ক্যাম্প যেটা আছে সদরঘাটে, আর্মি ক্যাম্প কমান্ডার স্যারের বরাবর অভিযোগ করেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একবার না, আমি ৩ বার কমপ্লেন করেছি। এবং আমাদের যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল স্যার, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তার যে সিনিয়র সচিব আছেন শওকত স্যার, তার সাথে আমি দেখা করে আমি গত ১.৫ মাস আগে কমপ্লেন করেছি। এটার কপিও আমার কাছে, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে। আমি এটা নিয়ে জেলা প্রশাসক স্যারের ওখানে পাঠিয়েছিল। ওখানে যে মহবুল্লাহ স্যার আছেন, এনডিসি স্যার, সে আমার সামনে ওসি স্যারকে ফোন করেছে, রবিউল স্যারকে। রবিউল স্যার আমার কথাটা শুনে যেমন একটা বিরক্ত, সে মানে আমার এটা দেখতেছে না। এখন যে পলাশ স্যারকে আমি এর আগে ফোন দিয়েছিলাম, স্যার আমার তদন্তটা কতটুকু আছে, সে বলতেছে যে আমি তো ভাইয়া অন্য থানায় ট্রান্সফার করে দিছে, এখন কি আছে এটা আমিও জানি না, তারাও থানার থেকে এই পর্যন্তই হয়নি। ১১ সেপ্টেম্বরে মামলা হওয়ার পরও এটা কি হয়েছে, কি সলিউশন আছে, কি পর্যায়ে আছে, আমি সেটাও জানি না। অথচ তারা হুমকির পর হুমকি আমাকে দিয়েই যাচ্ছে, আমাকে যে কোনো সময় জানে মেরে ফেলতে পারে। আমার ২টা বাচ্চা নিয়ে আমি যে কি করবো আমি জানি না এখন।
আমার 2টা বাচ্চা নিয়ে এখন আমি জায়গায় জায়গায় যাচ্ছি বিচারের জন্য, আমি কোথাও বিচার পাচ্ছি না।